আজ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের আবির্ভাব দিবস। আমাদের বাঙালির হৃদয়ের আইকন, বিপ্লবী আইকন বলা ভালো। ওনার 129তম আবির্ভাব দিবসে আমরা ওনার সম্পর্কে কয়েকটা বিষয় নিয়ে আলোচনায় যাব। আমাদের সঙ্গে আছেন তুষ্টেন্দু ভূঁইয়া মহাশয়। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে সুভাষচন্দ্র বোস উনি অবশ্যই একজন বিখ্যাত নেতা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা কি ওনাকে একজন সফল নেতা বলতে পারি? এখন সাফল্য ব্যর্থতা এই পুরো ব্যাপারটাই আপেক্ষিক। তার কারণ হচ্ছে প্রত্যেকের যার যার পরিস্থিতি তার তার মতো। সেই নিরিখে তিনি কতটা করতে পেরেছেন সেইটা বিচার করাই বোধহয় সবচেয়ে ভালো। তাকে ব্যর্থ বলে দেগে দেওয়াটা সত্যের অপলাপ, আবার একেবারে সফল বলে দেওয়া সেটাও বিচার বিশ্লেষণের দাবি রাখে। তাই আমার মনে হয় সফল ব্যর্থ এভাবে বিচার না করাই ভালো। এটা হচ্ছে কথা, কারণ যার যার দেশের পরিস্থিতি তার তার সেই মতো তাকে এগোতে হয়েছে, সেই দেশের নেতৃত্বকে এগোতে হয়। ভারতবর্ষের পরিস্থিতি একরকম, ফ্রান্সের পরিস্থিতি একরকম, রাশিয়ার পরিস্থিতি একরকম, কিউবার পরিস্থিতি আরেক রকম। তাই এইভাবে বিচার না করাই বোধহয় ভালো হয়। আমি এই কথাটা বলছি এই কারণে যে আমরা দেখেছি চার্লস দ্য গার্ল, ফ্রান্সের 1944 সাল 6 জুন, এদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস, দুজনেই একই সময়ে স্বদেশ মুক্তির অভিযান চালালেন। একজন মুক্ত দেশের দায়িত্ব পেলেন, অন্যজনের প্রতীক্ষায় আজও মানুষ হৃদয়ে আসন পেতে রেখেছে। যাত্রা একই, অথচ দুরকমের ফল। কারণটা কি? বিষয়টা হচ্ছে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, চার্লস দ্য গল তিনি নিশ্চয়ই ফ্রান্সের মুক্তি আন্দোলনের একজন অবশ্যই সফলতম নেতা, যাতে কোনো ভুল নেই। কিন্তু সুভাষচন্দ্রকে যে যে সমস্যাগুলো অতিক্রম করতে হচ্ছিল, সেই সমস্যাগুলো শুধু চার্লস দ্য গল কেন, ইউরোপের বিভিন্ন দেশে কোনো নেতাকে তা অতিক্রম করতে হয়নি। সমস্যাগুলো কিরকম একটু ইতিহাসবিদরা ভালো বলতে পারবেন এগুলো। সুভাষচন্দ্রের সামনে এরকম একটা মস্ত বড় সমস্যা ছিল, তার দেশের অভ্যন্তরে মতাদর্শগতভাবে ভিন্ন পথের নেতৃত্বে যারা দরকার হলে ব্রিটিশের পক্ষ নিতেও রাজি ছিল, সুভাষচন্দ্রকে তার বিরুদ্ধে লড়তে হয়েছে। চার্লস দ্য গলকে কিন্তু সেটা করতে হয়নি। সুভাষচন্দ্র এমন একটা দেশের নেতৃত্ব দিয়েছেন যেখানে কয়েকশো ভাষা, কোনো ইউরোপের কোনো দেশ বা জাতির এই সমস্যাটা নেই, এত ভাষার ভিন্নতা নেই, এত ধর্মগত সমস্যাও নেই, নেই সংস্কৃতির এত ভিন্নতা, জাতিগত পরিচয়ের সমস্যা। তার চেয়ে বড় কথা, ইতিহাস বইতে আরো যেটা লেখা রয়েছে সেটা দুর্ভাগ্যই বলা যাবে যে এমনভাবে হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে যেতে হয়েছিল যেটা তার স্বপ্নের অভিযানকে একরকম পর্যদুস্তই করেছিল। তাকে মুখোমুখি হতে হয়েছিল, যেটা চার্লস দ্য গলকে হতে হয়নি। তাহলে মতাদর্শগতভাবে ভিন্ন পথের নেতৃত্ব যারা দরকার হলে ব্রিটিশের পক্ষে নিতে রাজি, এই বিষয়টা তাহলে কি বোঝা? সুভাষচন্দ্রের নিজের বক্তব্য। তার বক্তব্যটা কি একটু জেনে নেওয়া যাক। তিনি বলছেন, শত্রু বিদেশি নয়, ব্রিটিশ ইম্পেরিয়ালিজম অ্যান্ড ইটস ইন্ডিয়ান অ্যালাইজ, এরা মিলেমিশে যে প্রকাণ্ড শক্তি, সেটাই আমাদের শত্রু। ইন্ডিয়ান অ্যালাইজদের বাদ দিলে বিদেশি শক্তি কতটুকু? সুতরাং যখন সংগ্রাম করতে হবে
আমাদের মনে রাখতে হবে আমাদের শত্রু ব্রিটিশ সাম্রাজ্যবাদ, এবং যারা সেই সাম্রাজ্যবাদের সমর্থন করে তারা আমাদের শত্রু এবং আমাদের ভারতীয় জাতীয়তার শত্রু। আজকে হিন্দু মহাসভা মুসলিম বিদ্বেষের দ্বারা প্রণোদিত হয়ে অবলীলাক্রমে ইংরেজদের সঙ্গে মিলতে পারেন। মুসলমানদের জব্দ করো যেন তেন প্রকারেণ, এর জন্য ইংরেজদের শরণাপন্ন হতে তাদের আপত্তি নেই। তাই এই যে বিষয়টা, তার সঙ্গে মুসলমান আমাদের শত্রু, ইংরেজ আমাদের মিত্র, এই মনোভাব তিনি এই দুর্বোধ্য মনোভাবকে বুঝে উঠতে পারেননি। বলা বাহুল্য, সুভাষচন্দ্রের এই কঠোর মনোভাব দেখে শ্যামাপ্রসাদ মুখার্জির মতো নেতা তিনি ভয় পেয়েছিলেন। তার মনে হয়েছিল যে সুভাষ যদি কোনোভাবে ক্ষমতায় ফিরতে পারে তাহলে কিন্তু তাদের যে সংগঠনের অস্তিত্ব সেটা বিলুপ্ত হয়ে যাবে। এবং সেটা পরবর্তী সময়ে প্রমাণিতও হয়েছে। যখন সীমান্তে আজাদ হিন্দ বাহিনী এসে দাঁড়িয়েছে তখন দেখা যাচ্ছে হিন্দু মহাসভার নেতৃত্ব, সাভারকার তার মধ্যে আছে, তারা কি করছেন, ভারতীয় সেনাবাহিনীতে ভারতীয় যুবকদের যোগদান করবার জন্য আহ্বান জানাচ্ছেন যাতে আজাদ হিন্দ বাহিনীকে প্রতিরোধ করা যায়, এবং সেইভাবে রিক্রুটের ব্যবস্থাও করছেন। তো এবং সেই সৈন্যবাহিনী আজাদ হিন্দ বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে, তাদেরকে নির্মমভাবে হত্যাও করেছে। তাই এটা তো একটা বড় বাধা যে নিজের দেশের মানুষ তারাই বাধা হয়ে দাঁড়াচ্ছে। এটা গলকে সমস্যার মুখোমুখি হতে হয়নি বা ফেস করতে হয়নি। কিন্তু আমরা দেখেছি যে মানে কমিউনিস্টরা তো ওনার বিরোধিতা করেছিলেন। শুধু কমিউনিস্ট কেন, হ্যাঁ, সেই সময়কার যত উঁচুতলার নেতৃত্ব তারা সকলেই সুভাষের এই ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তারা কিছুতেই বুঝে উঠতে পারেনি যে জাপান একটা সাম্রাজ্যবাদী দেশ, তাদের মধ্যে একটা ফ্যাসিস্ট ভাবনা চিন্তা রয়েছে। তাই সুভাষচন্দ্রের মতো অতি বিচক্ষণ নেতা তিনি কেন তাদের সমর্থন নিতে যাচ্ছেন, এটা কেউই বুঝে উঠতে পারেনি। কিন্তু ঘটনা হচ্ছে তারা কেউ আবার এই মৌলবাদী দলগুলো মানে সংগঠনগুলোর মতো, হিন্দু মহাসভার মতো এরকম সরাসরি বিরোধিতায়ও নেমে পড়েননি। কমিউনিস্টদের কথা বলছেন, সাম্যবাদীদের কথা এটা প্রায়শই বলে যে তারা নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে নানা কটু কথা বলেছে। কিন্তু এখন নেতাজি সুভাষচন্দ্র এই ভারতবর্ষের সাম্যবাদী দলগুলো সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি পোষণ করছেন সেটা তার কথাতে জেনে নেওয়া যাক। আমি সর্বদাই মনে করে এসেছি এবং বিশ্বাস করি যে মার্কস ও লেনিন অনুসারী কমিউনিজম এবং কমিউনিস্ট আন্তর্জাতিকের আদর্শ ও নীতিসমূহ সর্বদাই জাতীয় মুক্তি সংগ্রামগুলির প্রতি সহানুভূতিশীল, তাদের বিশ্ববিখ্যার সঙ্গে স্বাধীনতা সংগ্রাম ওতপ্রোতভাবে জড়িত। তাহলে দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার হয়ে গেল। এবং এটা দেখা গেছে 1938-এর অধিবেশন বা 39-এ ভারতবর্ষের কমিউনিস্টরা কিন্তু নেতাজিকেই সমর্থন করে গিয়েছে। নেতাজিও কিন্তু তাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল এবং তাদের সমর্থক সঙ্গে তাদের ভাবনা চিন্তার দ্বারা প্রভাবিত হয়েছেন। এতে কোনো ভুল নেই। তাই কোন একটা কাজের জন্য কোনো সমালোচনা হলো, নেতাজি সুভাষচন্দ্র বসু তো কমিউনিস্টদের সমালোচনা করেছে একটা সময়। তাই তার মানে কি যে একটা বিদ্বেষ পোষণ রয়েছে উভয়ের মধ্যে? না, সেটা না। কাজের সমালোচনা চলতে পারে, কিন্তু হিন্দু মহাসভা বা তৎকালীন যে হিন্দু সংগঠনগুলো, মৌলবাদী সমাজ যে কাজগুলো করেছিল সেটা আর কেউ করেনি। এটা হচ্ছে পার্থক্য। তো এই সময় আমরা দেখি তো যে ভাষারও অনেক ভিন্নতা ছিল। হ্যাঁ, এই নেতাজিকে এইরকম এই ভাষা নিয়ে সমস্যাটাও ভুগতে হয়েছে নেতাজিকে। অন্য দেশে এই সমস্যা নেই, চীনে এই সমস্যা নেই, জাপানের সমস্যা নেই, না বা ইউরোপের যে কোনো দেশগুলোতে এই সমস্যা নেই, ভারতবর্ষে আছে। সমস্যাটা বেঁধে যায় যখন তামিলনাড়ুতে কংগ্রেসের অধিবেশন হয়। তখন কংগ্রেসের নেতৃত্ব চেয়েছিল যে হিন্দিতে মিনিটস লিখবে বা কার্যবিবরণী লিখবে, কিন্তু তামিল নেতৃত্ব সেখানে বাধা হয়ে দাঁড়ায় যে কেন তামিল ভাষায় হবে না কেন। ফলে ভাষাগত যে একটা সমস্যা গোটা দেশ জুড়ে, সেই ভাষা সমস্যাকে অতিক্রম করে বিভিন্ন ভাষাভাষীর সৈনিককে এক মঞ্চে আনতে পারা, এই কৃতিত্ব গোটা বিশ্বের কোনো রাজনৈতিক নেতৃত্বের আছে কিনা সন্দেহ আছে। কাজেই এই সমস্যা গলকে পোহাতে হয় না, এমনকি মাও সেতুংকেও না। এই হচ্ছে বিষয়। এবার তারপরে আমরা দেখি তো যে ওনার অনেকগুলোই সমস্যা ছিল। তার মধ্যে ধরুন আমরা যদি ভাবি যে প্রকৃতির প্রতিকূলতা, হ্যাঁ, এটা যুদ্ধের অঙ্গ।
প্রকৃতির প্রতিকূলতা লাগবে, এটা যুদ্ধের অঙ্গ, সবার পেতে পারে। কিন্তু নেতাজির ক্ষেত্রে এই ব্যাপারটা একটা বড় মর্মান্তিক হয়ে গিয়েছিল। মানে উনি ভেবে উঠতে পারেননি, মানে ওনার একটা ভাবনাই ছিল যে কোনোভাবে ভারতবর্ষে প্রবেশ করতে পারলে একটা গণসমর্থন হয়তো তিনি পেয়ে যাবেন। সৈন্যবাহিনী নিয়ে নেমেছেন, জাপানের ভরসায় নেমেছেন এমনটা বলা যায় না, কেননা যেভাবে তিনি গণসংগ্রহ করেছেন, যে অর্থ সংগ্রহ করেছেন, সেটা জাপান থাকতে পারে পেছনে, কিন্তু একেবারে পুরোপুরি জাপান নির্ভরতা নয়, বরং জাপান নির্ভরতা কাটাবারই চেষ্টা করেছিলেন। কিন্তু প্রকৃতির এই বিমুখতা, উপযুক্ত টেকনোলজির অভাব তো তার ছিলই, সেগুলো তো ধার করে চালানো যায় না। গল যে সমর্থনটা পেয়েছিলেন, একেবারে তার যে বন্ধুস্থানীয় শক্তি ইংল্যান্ড এবং আমেরিকার, তার তো সমর্থন ছিল, সেরকম জোরালো সমর্থন নেতাজির ছিল না। তার উপরে বোধের উপর বিস্ফোরা এই প্রকৃতি, ফলে সে তার জন্য তাকে পিছু হতে হয়েছে, পর্যদুস্ত হতে হয়েছে। এই তাহলে ধরুন এবার আমাদের যে ধর্ম ছিল, ধর্ম নিয়েও তো ওনাকে অনেকগুলো সমস্যা পড়তে হয়। উনি যখন চিত্তরঞ্জনের উনি যখন চিত্তরঞ্জনের সঙ্গে যোগ দিয়ে কাজ করছেন, তখন থেকেই দেখছেন যে গোটা বাংলাদেশ, ভারতবর্ষ জুড়ে ধর্ম একটা সমস্যা হয়ে যাচ্ছে। হিন্দু মুসলিমের একটা বিভাজন কোথাও যেন তৈরি হয়ে যাচ্ছে, তার সঙ্গে নানা রকম বর্ণ বৈষম্য, এই ব্যাপারগুলো থেকে যাচ্ছে, জাতপাতের বিষয় থেকে যাচ্ছে। সুভাষচন্দ্রের মূল কৃতিত্ব হচ্ছে এই সব কিছুকে অতিক্রম করে সকলের নেতাজি হয়ে ওঠা। এইটা কেউই পারেনি ভারতবর্ষের, তিনি পেরেছেন। আইকন, শুরুতেই যেটা বললেন আইকন, তাই সেটা তো একটা সাফল্য বলতে হবে। শুধু যুদ্ধে হেরে যা, মানে যুদ্ধে পর্যদুস্ত হওয়াটা দেখলেই চলে না, এটা হচ্ছে বিষয়। তো তাহলে ধরুন আমাদের এই যে জাতিগত পরিচয়, জাতিগত পরিচয় সম্পর্কে আমাদের যে ধারণা এবং ওনার যে বক্তব্য, সেটা কি ছিল? না, যেটা আমরা বলছি যে জাতিগত পরিচয়টা আজাদ হিন্দ বাহিনীর সামনে কিন্তু একটা বড় প্যাথেটিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ধরুন চার্লস দা গল, তিনি সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছেন, কাকে হত্যা করবেন না? জার্মান বাহিনীকে। সেখানে ন্যূনতম কিন্তু কোনো সহানুভূতির জায়গা নেই। কিন্তু আজাদ হিন্দ বাহিনী যারা, তারা কিন্তু কেউ অশিক্ষিত নয়, রীতিমতো স্বাদেশিকতার মন্ত্রে উদ্দীপ্ত, তাদের মধ্যে মানবতা বোধ আছে, তাদের মধ্যে জাতীয়তা বোধ আছে। কিন্তু যুদ্ধক্ষেত্রে নেমে যখন দেখছেন অন্যদিকে দাঁড়িয়ে আছে তারই জাতির ভাইরা, নারায়ণ গঙ্গোপাধ্যায় সান্যালের একটা উপন্যাস রয়েছে, মানে উপন্যাস প্রতিম একটা লেখা রয়েছে, আমি নেতাজিকে দেখেছি। সেইখানে একটা জায়গায় বর্ণনা দিচ্ছেন যে দুই পক্ষের, মানে ইংরেজ পক্ষের এক সৈনিক, সেও শিখ, আর আজাদ হিন্দ পক্ষের একজন সৈনিক, সেও শিখ, এবং দুজনে দূর থেকে দুজনকে সৎশ্রী আকাল বলে সম্ভাষণ করার কয়েক মিনিট পরে গুলিগোলা চালাচ্ছে। তা এই ব্যাপারটা একদম মহাভারতীয় অর্জুনের কারবার হয়ে গিয়েছিল, যে কি মর্মান্তিক হয়ে উঠেছিল, কতখানি মনের জোর ধরতে হয়, কতখানি মানে সেই মনের জোরের ব্যাপারটা গলের বাহিনীর মধ্যে ছিল না, বোঝাল না, যেটা আমাদের আজাদ হিন্দ বাহিনীকে সমস্যার মুখে ফেস করতে হয়েছে। কিন্তু ধরুন আমরা দেখি যে লং মার্চ, এই লং মার্চ ছিল একটা ঐতিহাসিক সামরিক পদযাত্রা, যেটা ঘটেছিল 1934-35 সালের দিকে সম্ভবত। তো চীনের কমিউনিস্ট পার্টি এটা পরিচালিত করেছিল। এটি চিয়াং কাইসেকের নেতৃত্বাধীন কুওমিন্তাং বা আমরা কেএমটি বলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ এবং কৌশলগত পশ্চাৎপদ ছিল। তো এবারে জয়লাভ করে, হ্যাঁ, কিন্তু এখানেও তো আমরা দেখি যে তারা জয়লাভ করেছিল। এবং আমার যে প্রশ্ন, তাহলে নেতাজির সামনে তো এই মডেলটা ছিল, তাহলে শুধু বাহিনী নির্ভর হলেন কেন তিনি? এটা তো অনেকেই প্রশ্ন করেন। নেতাজি বাহিনী নির্ভর হলেন, এটা মানে প্রমাণিত সত্য না। নেতাজির অনেক ধরনের পরিকল্পনা ছিল, যেগুলো সব জায়গায় সর্বত্র প্রকাশিত হয়নি বলেই আমাদের বিশ্বাস। কারণ শুধু বাহিনীর উপর নির্ভর করে নেতাজির মতো মানুষ এগোবেন, এটা বিশ্বাস করাটাই কঠিন। কারণ তার যে মেধাশক্তি, তার যে যুক্তিবোধ, বিচারবোধ, আমাদের মনে হয় যেটা উনি চাইছিলেন যে কোনোভাবে ভারতবর্ষের সীমারেখার মধ্যে ঢুকে পড়তে পারলেই
একটা গণভিত্তি উনি পেয়ে যাবেন। গণভিত্তি তো তিনি বাইরে থেকেও তৈরি করেছেন, নাহলে এত অর্থ কে দিল? সে ক্ষমতা তার ছিল, নাহলে সবাই কেউ এসে তার গলার মালা লক্ষ লক্ষ টাকা দিয়ে নিলামে কিনে নিয়ে যাচ্ছে। কোন জায়গায় নিয়ে যেতে পেরেছিলেন? ওনার একটা বিশ্বাস ছিল হয়তো এরকম। তবে এটা বলছি না যে মাও সেতুংয়ের বা চীনের লং মার্চ দেখে উনি উদ্দীপ্ত হয়েছিলেন, এরকমটা কোথাও প্রমাণ পাওয়া যায় না, লেখাও নেই। মডেল একটা খাড়া নিশ্চয়ই হয়েছিল, চীন সম্পর্কে খোঁজও রাখতেন, নাহলে চীনে মেডিকেল টিম পাঠালেন কি করে? ওনার হয়তো ভাবনা ছিল যে ঢুকে পড়তে পারলে তার ওখানে যে যারা দেশপ্রেমিক মানুষেরা আছে তারাই ধীরে ধীরে সমস্ত মানুষকে টেনে আনতে পারবে, এরকম একটা ভাবনা হয়তো ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে মণিপুরে ঢুকে পড়ার পর প্রাকৃতিক দুর্যোগ আর মানুষের কাছে পৌঁছে দিচ্ছে না, তখন কিন্তু ব্রিটিশ বাহিনী তাদের পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। ফলে সেই সম্ভাবনাটা, ওই যে মানুষের কাছে গিয়ে পৌঁছানোর সম্ভাবনাটা, সেটা একেবারে সমূলে বিনষ্ট হয়ে যায়। আর মণিপুরে তো একটু সমস্যা, মণিপুরটা পেরিয়ে যেতে পারলে মনে হয় এটা মনে হয়, আমি ইতিহাসবিদ নয়, কিন্তু মনে হয় মণিপুর পেরিয়ে যেতে পারলে মাটি পেরিয়ে যেতেন, এরকম একটা ব্যাপার। তো মানে তার ওখানে তো অসুবিধাটা কি ছিল? মণিপুর অসুবিধা বলতে কি, যারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয় তারাই প্রতিবাদে ঝলসে ওঠে। এখন বাংলা সমেত যে উত্তর ভারতের অংশটা, এরা কিন্তু সরাসরি ব্রিটিশ দ্বারা শোষিত হয়েছে। ফলে ব্রিটিশের দেওয়া যন্ত্রণা সেটা যে কি জিনিস তারা মণিপুরের বুঝতে পারেন, সেটা বুঝতে পারেনি, কারণ তারা তো দেশীয় রাজ্য, একজন রাজার ছত্রছায়া আছে, যে রাজা তাদের প্রতি মোটামুটি হলেও দরদি। তার মানে বলছি না যে শোষণ করে না, কিছু করে, কিন্তু তার একটা দায় দায়িত্ব আছে যে আমার প্রজাদের বাঁচাতে হবে। ইংরেজদের তো সে দায় ছিল না। ফলে এই বাংলাদেশের মানুষ যতখানি জ্বলেছে, পাঞ্জাব বা উত্তরপ্রদেশ, এই পুরো উত্তর ভারতটা যতখানি জ্বলেছে, মণিপুরের কাছ থেকে সেই রকম কোনো সংগ্রামী সংগঠন ইংরেজদের বিরুদ্ধে পাওয়া তো মুশকিল, তা পাবেনই না। ওটা পেরিয়ে যেতে পারলে হয়তো পেয়ে যেতে পারত, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া, আমার তৎকালীন নাম সোভিয়েত রাশিয়া বলছি, জার্মানিকে যখন পাল্টা আক্রমণ করলো 1941 সাল 5 ডিসেম্বর, যাকে মস্কো যুদ্ধের প্রতিরক্ষামূলক পাল্টা আক্রমণ বলা হয়, এর আগেই 1941 সালে 22 জুন জার্মানি অপারেশন বারবারোসা চালু করে সোভিয়েত ইউনিয়নের উপর আক্রমণ শুরু করেছিল। তবে সোভিয়েত সেনারা দ্রুত সংগঠিত হয়ে জার্মান সেনাদের অগ্রগতিকে বাধা দেয় এবং পাল্টা আক্রমণে যায়। এই আক্রমণ ধীরে ধীরে জার্মানির পরাজয়ের ভিত্তি স্থাপন করে। অনেকে বলেন নেতাজি এই দিকে নজর রাখা সত্ত্বেও পরিকল্পনা বদলাননি কেন? এটা বলা হয় যে সত্যি সত্যি রাশিয়া যেভাবে এগোচ্ছিল এবং মস্কো যেভাবে অবরুদ্ধ হয়েছিল, সেখান থেকে তারা যেভাবে ঠেলে জার্মান বাহিনীকে নিয়ে যাচ্ছিল, সেখানেই কিন্তু ধীরে ধীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে পরিণতি, তার ভবিষ্যৎ লেখা হয়ে যাচ্ছে। নেতাজি জানতেন না তা নয়, যখন তিনি আক্রমণ শুরু করছেন তখনই প্রায় তার যে শক্তি, জাপান, জার্মানি, ইটালি, এদের কিন্তু পরাজয়ের ঘন্টা বাজতে শুরু করে দিয়েছে, এটাতে কোনো ভুল নেই। কিন্তু নেতাজি, আমাদের যেটা মনে হয় যে তিনি আশা করেছিলেন যে অতি দ্রুত ভারতবর্ষে ঢুকে পড়তে পারবেন। ভারতবর্ষে ঢুকে পড়তে পারলেই কিন্তু তাতে তিনি মারা যান, বিনষ্ট হন বা মারা যান, তাতে কোনো আপত্তি নেই, আগুনটা আরো দ্রুত জ্বলে উঠে। তার মূল লক্ষ্যটা ছিল যুদ্ধ জয়ের চাইতেও মানুষকে আঘাত করে জাগিয়ে তোলা আরো অনেক বেশি। আচ্ছা, এটা একটা উদ্দেশ্য ছিল। তার মানে এই নয় যে তিনি জিততে চাননি, তিনি জিততে চেয়েছিল। তাহলে এখন দেখা যাচ্ছে যে সকলেই নেতাজিকে শ্রদ্ধার সঙ্গে বরণ করছে, নেতাজির আদর্শগুলোকে বরণ করছে, তাহলে সমস্যাগুলো থাকছে কেন? সমস্যাগুলো থাকছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ব্যাপারটা কিছু লোক দেখা নেই, যে নেতাজিকে আমি সম্মান জানালে আমি একটা এলিট ক্লাস হলাম, এরকম একটা ব্যাপার। আসলে আমাদের কথা আছে একটা, যে কালী পূজার যারা করে তাদের পূজারি 3 ধরনের হয় আর কি। একদল পূজারি হাজির হয়ে যায়, একদল ভক্ত হাজির হয়ে যায় যারা পাঁঠার মাংস খাবে বলে, একদল আছে ডাকাতি করবে বলে, আর একদল আছে যারা নিখাদ ভদ্র, তাদের চাওয়া পাওয়া নেই, বাবা আমি কালী মাকে ভালোবাসি। এই সংখ্যাটা তো কম, বেশিরভাগের মধ্যে রয়েছে পাঁঠার মাংস খাবে আর না হয় ডাকাতি করবে। এখন দেখা যাচ্ছে কি, আমাদের দেখতে হবে যে নেতাজিকে বন্দনা কারা করছে, ভক্তি কারা দেখাচ্ছে, ব্যাপারে তো একটু সচেতন থাকতে হবে।
নেতাজিকে যদি সত্যি মেনে নিতেন, নেতাজিকে মালা দিচ্ছি মানে কি, নেতাজির মোটামুটি ভাবাদর্শগুলোকে আমি মেনে নিচ্ছি। তারপরেও অর্থাৎ নেতাজি কি চাইছিলেন, যে ধর্মীয় বিদ্বেষের অবসান, লিঙ্গ বৈষম্যের একটা অবসান, মানুষ কাজ পাক, একটা সমৃদ্ধ ভারতবর্ষ তৈরি হোক। তাই নেতাজিকে মালা দেওয়ার পরেও যদি এই সমস্যাগুলো থেকে থাকে, তাহলে বুঝতে হবে দেশের শাসক সম্প্রদায় আসলে পুরোটাই লোক দেখানো করছেন। কারণ তাদের মানে নেতাজি যে ধ্যান ধারণা পোষণ করতেন, তার সঙ্গে এই হিন্দু মহাসভা বা মৌলবাদীদের দৃষ্টিভঙ্গি কোনো মিল নেই, অথচ তারা দিব্যি মালা দিয়ে যায়। এইটা আমার কাছে একটা হাস্যকর মনে হয়। তাদের মিল আরো কারোর সঙ্গেই নেই। দেখা যায় যে দেশের নেতা কখনো রবীন্দ্রনাথ সাজছে, কখনো সুভাষচন্দ্র সেজে ঘুরছে, কখনো বিবেকানন্দের নামে জয়ধ্বনি দিচ্ছে, বিশ্বগুরু। হ্যাঁ, সে বিশ্বগুরু। এখন বিবেকানন্দ যে কথাগুলো বলেছেন, সে কথাও কি ওই মৌলবাদী দলগুলো যে কথা বলে, সংগঠনগুলো যে কথা বলে, তার সঙ্গে যায়? বিবেকানন্দের সঙ্গে ভাবনার সঙ্গে মেলে? রবীন্দ্রনাথ সমাজ সম্পর্কে, ভারতবর্ষ জাতীয়তাবাদ সম্পর্কে যে কথা বলছেন, তার সঙ্গে কি ওই মৌলবাদী দলগুলোর কথা মেলে? এগুলো কোটেশন দিয়ে বলতে গেলে অনেক সময় লাগে। নেতাজি সুভাষচন্দ্র বসু যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছেন, যেখানে হিন্দু মুসলিম ভেদাভেদ থাকবে না, এইগুলো যে থাকবে না, তার সঙ্গে নেতাজির কনসেপ্টের সঙ্গে তাদের মেলে না। তাই কিছুটা, কিন্তু এই ভদ্রলোকদের মালা না দিলে সমাজে ব্রাত্য হয়ে যেতে হবে, যাতে উঠবে না, ব্রাত্য হয়ে থাকতে হবে। হাই কি আমরা বাঙালিদের বলে, হাই রবীন্দ্রনাথকে চেনে না, দেখ এ মূর্খ, তত দিতে হয়, ভোট পাওয়ার লোভেই দিতে হয়। ভোট পাওয়ার পরে আমি যা খুশি করতে পারি, একটা মালা দিলে যদি ভোট আসে, অসুবিধা কোথায়? তারপরে তো প্রাণ ভরে শোষণ করা যায়। এটাই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে নেতাজির সঙ্গে অন্যদের তো মিল ছিল না। আচ্ছা, তাহলে মৌলবাদীদের প্রতি তার কি দৃষ্টিভঙ্গি ছিল? মৌলবাদীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সে বড় ভয়ানক। এই জন্যই বলছি যে নেতাজি যে কথাগুলো বলেছেন, সেগুলো আজকের যে মানে হিন্দুত্বের ধ্বজাধারী তাদের সঙ্গে যায় না। তিনি কি চাইছিলেন কংগ্রেসে আসার পর বলছেন, বা মুসলিম মৌলবাদীদের সঙ্গে যায় না। কংগ্রেসে আসার পর তিনি পরিষ্কার বলছেন যে এই হিন্দু মহাসভা এবং মুসলিম লীগের যেসব সদস্য কংগ্রেসে আছে, তাদের ঘাড় ধরে বের করে দিতে হবে। আচ্ছা, তারও বলছেন কি, ধর্মের সুযোগ নিয়ে কি করে এরা আসলে ধর্মকে কলুষিত করে। আরো এক ধাপে গিয়ে তিনি হিন্দু মহাসভাকে ব্রিটিশের দালাল বলে অভিহিত করেছেন। আচ্ছা, আমরা যদি হিন্দু মহাসভাকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য না দাঁড়াতাম, তাহলে পরে হয়তো যাদের উপর নির্ভর করে কাজ করেছি, সেই পাবলিকের মনোভাব বদলে যেত। আমাদের সমাজতন্ত্রী ও সাম্যবাদীরা বাস্তবিক পরিষ্কার করে শিখিয়েছেন যে দেশের শত্রু কে। আচ্ছা, তার মানে কি দাঁড়ায়? তাহলে এই মৌলবাদীদের সম্পর্কে সুভাষচন্দ্র পরিষ্কার একটা ধারণা তো পাওয়াই যায়। এটাই হচ্ছে কথা আর কি। তাহলে এখান থেকেই প্রশ্ন আসবে যে নেতাজি আজকের প্রাসঙ্গিক কেন? প্রাসঙ্গিক এই কারণে, তিনি যে স্বপ্নটা দেখছিলেন, একটা সেনাবাহিনী গড়ছেন, তার মহিলা সেনাবাহিনী, বিশ্বের প্রথম সামরিক মহিলা বাহিনী মনে হয়। তাহলে তিনি কি চাইছিলেন? কিছুটা হলেও তো নারীর ক্ষমতায়ন চাইছিলেন, লিঙ্গ বৈষম্য চাইছিলেন। এটা তো আমাদের কাছে একটা বড় সমস্যা। আজকে যেভাবে ধর্ষণ কলুষিত দেশ, সেখানে নেতাজির দৃষ্টিভঙ্গি কত স্বচ্ছ। তিনি চাইছেন নারীর হাতে ক্ষমতা যাক, তারা দায়িত্ব পাক। দুই, তিনি কি করছেন, ধর্ম রাজনীতি থেকে সরে থাকুক, ধর্ম ধর্মের জায়গায় থাক। তাই এই চাওয়াটা কি খুব অন্যায় ছিল? আজকে দেখছি ধর্মে ধর্মে হানাহানি, প্রতি মুহূর্তে একটা বিদ্বেষের বিষ বাষ্প জেগে উঠছে। তাই এই দুটো তো আমাদের কাছে এখন মূল সমস্যা হয়ে উঠেছে। বেকারত্ব, দারিদ্র্যের সমস্যা। তিনি তো মানে স্বাধীনতার পরে কি করব এ নিয়ে তো একটা মিটিং ডেকে রাশিয়ার আদলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে কিভাবে মানুষকে কাজ দেওয়া যায়, কিভাবে দেশের শিল্পের উন্নতি ঘটানো যায়, তার ভাবনাগুলো মেনেই তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তা সেসব তো উঠে গিয়েছে এখন। মানুষের হাতে কাজ নেই, সরকারও বলে দিচ্ছে যে চাকরি দেওয়া সরকারের দায়িত্ব না। তা নেতাজি আজকে প্রাসঙ্গিক হবে না তো আর কোন দিন হতে পারেন? আজকেই তো নেতাজিকে দরকার। আচ্ছা, তো নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর কমিউনিস্ট ভাবধারার কিছু প্রভাব তো ছিলই, নিশ্চয়ই। যদিও তিনি সরাসরি কমিউনিস্ট আদর্শ অনুসরণ করেননি,
তার রাজনৈতিক দর্শন ছিল একাধিক মতবাদ এবং চর্চার সমন্বয়, নিশ্চয়ই, যা মূলত ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রয়োজনীয়তার ভিত্তিতে গড়ে উঠেছিল। তবু অনেকেই বলেন যে সুভাষচন্দ্র স্বামীজির মতাদর্শে উদ্বুদ্ধ। এই কথাটা খুব ভুল না, খুব ঠিক, মানে একেবারে পুরোপুরি ঠিক না, বাতিল করে। কারণ স্বামীজি যে আহ্বানটা জানিয়েছিলেন, জাতীয়তাবাদের আহ্বান, সেটা তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন। তার মানে এই নয় যে স্বামীজি প্রথম জাতীয়তাবাদের কথা বলছেন। ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ হচ্ছেন রামমোহন রায়। তিনি ন্যাশনালিটির ধারণা আস্তে আস্তে করে তৈরি করছেন। স্বামীজি সেটাকে সোচ্চারে ঘোষণা করেছেন, এবং তার যেহেতু বিদেশ ভ্রমণের একটা অভিজ্ঞতা ছিল, সেখানে দেখছেন একটা রাষ্ট্র জাতিগতভাবে এগোচ্ছে, তাই জাতীয়তার ধারণাটা তিনি দিয়েছিলেন যে একটা জাতি হিসেবে উন্নত হতে হবে। সেটা সুভাষচন্দ্রকে ছুঁয়েছে। কিন্তু স্বামীজি নিজেও বলছেন তিনি সমাজতন্ত্রী, কিন্তু সমাজতন্ত্রের যে ধারণা কি রূপরেখা, সেগুলো তিনি কোথাও বলেছেন না। তিনি বলছেন দেশকে উন্নত হতে হবে, মানে নিম্নবর্ণের মানুষকে এগিয়ে আনতে হবে, দারিদ্র দূর করতে হবে, কিন্তু কোন অর্থনৈতিক নীতি, কিন্তু কোন অর্থনৈতিক নীতি এই সমস্যার সমাধান করতে পারে এর কোনো রূপরেখা তিনি দিয়েছেন। আবারও বলছি, স্বামীজির কথায় নেতাজি অবশ্যই উদ্বুদ্ধ হয়েছেন, কিন্তু বিষয়টা হচ্ছে বাবা তোমাকে মানুষ হতে হবে, এটা আমাকে উদ্বুদ্ধ করতে পারে, আর কিন্তু কিভাবে হব সেটা পুরো অন্য বিষয়। এই ব্যাপারে সুভাষচন্দ্র বরং তুলনামূলকভাবে সাম্যবাদীদের দ্বারা অনেক বেশি প্রভাবিত হয়েছেন। তার ক্রিয়াকলাপ দেখলেই বোঝা যাবে যে তিনিও চাইছিলেন যে কৃষক শ্রমিকদের উন্নয়ন ঘটুক, তিনিও চাইছিলেন যে ধর্মীয় বিষয়টা অনেকটা পেছনে থাক। আবার পার্থক্যও আছে, পুরোপুরি যে সাম্যবাদীদের ধারণাকে নিয়েছেন তা না। সাম্যবাদীরা যেমন একেবারেই ধর্মকে তুলে দিতে চান, আর তিনি চাইছেন ধর্ম নিরপেক্ষতা, অর্থাৎ সবাই থাক, নিজের মতো করে থাক। জাতীয়তাবাদের প্রশ্নে তিনি জাতীয়তাবাদকে গুরুত্ব দিয়েছেন, যেখানে সাম্যবাদীরা আন্তর্জাতিকতাকে গুরুত্ব দেয়। এরকম ছোটখাটো পার্থক্য তো আছে, কিন্তু ওই যে মূল ধারণা যেগুলো কিভাবে দারিদ্র দূরীকরণ হবে বা সমাজের সমস্যাগুলো মেটানো যাবে, সে ব্যাপারে সাম্যবাদীদের দ্বারা অনেকটা অনুপ্রাণিত হয়েছে বা প্রভাবিত হয়েছে, এবং তারপর তিনি তার মতো করে নিয়েছেন। এখানে তার বেশ বিষয়, তিনি অত বড় একজন বিচক্ষণ নেতৃত্ব। এখানে আমি ধরুন আরেকটা যদি আমি প্রশ্ন করি ছোট, এবং আপনি সংক্ষেপে উত্তর দেবেন, যে আমাদের ভারতবর্ষে আজকের আমরা যে পরিস্থিতি দেখছি, মানে এই আমাদের এখন পর্যন্ত যে আলোচনাটা হলো, ওনারা কিন্তু কেউই কিন্তু ধর্মকে আঘাত করছেন, এবং ধর্মকে আঘাত না করার জন্য এই যে ধর্ম নিরপেক্ষ বস্তুটা, মানে কাঁঠাল রামসত্যের মতো খানিকটা হয়ে যায় আর কি, অনেকে হয়তো খারাপ ভাববেন বিষয়টা। তো আমাদের এই সময়ে দাঁড়িয়ে এক সময় ধর্ম আমাদেরকে সমস্ত মানুষকে একসঙ্গে জোট বাঁধতে সাহায্য করেছিল, সেটা ঠিক আছে, সময়ের ডাক ছিল। কিন্তু এখন কি সত্যিকারের ধর্মের কোনো প্রয়োজন আমাদের আছে? মানে এইরকম ধর্ম, যে ধর্ম আমাদের অন্ধ করে দেয়, ভাতৃঘাতী, দাঙ্গা, রক্তক্ষয়, এই আমার মনে হয় এই সমস্যাগুলোর জন্যই মনে হচ্ছে ভারতবর্ষের রাজনীতি মানে বর্তমান একটা যেন অন্ধকার জায়গায় দাঁড়িয়ে। তো অবশ্যই, তাই না? আচ্ছা, তো অনেকেই বলেন যে চে গুয়েভারার সঙ্গে নেতাজির অনেকে মিল খুঁজে পান, তো এই বিষয়ে আপনি কি বলেন? এটা আমার নিজেরও মনে হয়েছে কি অদ্ভুতভাবে পৃথিবীর দুপ্রান্তে দুটো মানুষ, একজন নিহত হয়েছেন এটা জানা গেছে, আরেকজন সম্পর্কে আমরা জানি না কি হয়েছেন, তার কোনো প্রমাণ নেই, কিন্তু দুজনেই মানে একজনের লক্ষ্যটা অন্য, মানে চেয়েছিলেন যে বলিভিয়ার স্বাধীনতা হোক, স্বাধীনতা আসুক চেয়েছিলেন, এবং তিনিও মোটামুটি ছোটখাটো একটা গেরিলা বাহিনী নিয়ে গিয়েছিলেন। আরেকজন একটা সেনাবাহিনী নিয়ে হাজির হয়েছিলেন ভারতের প্রান্তে। দুজনেই কিন্তু সেই অর্থে বিপক্ষের হাতে পর্যদুস্ত হয়েছে। এটা একটা অদ্ভুত মিল, কিন্তু এর পাশাপাশি দেখা যাচ্ছে দুজনেই যে উদ্দেশ্যটা নিয়ে গিয়েছিলেন সেটা কিন্তু সফল। আচ্ছা, এদিক থেকে দুজনকে সফল বলতে হবে। চে গুয়েভারা যেটা চেয়েছিলেন, পুরো ল্যাটিন আমেরিকায় কিন্তু সমাজতান্ত্রিক ভাবনা ছড়িয়ে পড়েছিল, শোষণের শৃঙ্খল ভেঙে ফেলে এগিয়ে যেতে হবে। আর সুভাষচন্দ্র চেয়েছিলেন ভারতবর্ষের ঘরে ঘরে স্বাধীনতার আগুনটা জ্বলে উঠুক, স্পৃহা জেগে উঠুক। সেটা কিন্তু সফল হয়েছে। অদ্ভুত একটা মিল, এবং দুজনেই দেখা যাচ্ছে যে গণসংযোগে আসার আগেই ঝাঁপিয়ে পড়ছে, মানে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এইটা একটা দারুণ মিল। দুজনেই কিন্তু মানে চে গুয়েভারাও চাইছিলেন যে আস্তে আস্তে করে জনগণের মধ্যে ঢুকে পড়া, যেটা কমিউনিস্টদের নীতি আর কি, সেই সময়টা দিচ্ছেন না, সময়টা
পাচ্ছেন না, পাচ্ছেন না। নেতাজিও পেলেন না। এটা পৃথিবীর এই দুই প্রান্তে দুই বিপ্লবীর একটা অদ্ভুত মিল। ফিদেল কাস্ট্রো তো পেল। ফিদেল কাস্ট্রো পেয়েছেন, তার কারণ আছে। সে তো বিষয়টা হচ্ছে কি, জনগণ যদি জেগে ওঠে সৈন্যবাহিনী মানে মুক্তিবাহিনীর কাজ সহজ হয়ে যায়। বাংলাদেশে যদি 25 লক্ষ মানুষ প্রাণ না দিত, মুজিবুর রহমান ভারতবর্ষের যে সেনাবাহিনী যারা ঝাঁপিয়েছিল তারা তাহলে পররাজ্য আক্রমণকারী হিসেবেই চিহ্নিত হতেন, কারণ ওখানে গিয়ে তার সাফল্য পাওয়ার জায়গা ছিল না। জনগণ কিন্তু তাকে মানে এগিয়ে দিতে সাহায্য করেছে, জিততে সাহায্য করেছে। জনগণের বিরাট আত্মত্যাগ ওখানে, সেটা সব দেশে। ফিদেল কাস্ট্রো পেয়েছিল, তার কারণ তার দেশের মানুষ জেগে উঠেছে, তারা সমর্থন জানিয়েছে, ফলে কাজটা সহজ হয়েছে। জনভিত্তি থাকা খুব জরুরি যে কোনো বিপ্লবের পক্ষে। এটা হচ্ছে বিষয়। তো তাহলে বিশ্বের ইতিহাসে নেতাজির অবদান এখন আমরা কিভাবে ব্যাখ্যা করব? সহজ একটু হালকা কথায় বলা যায়, নেতাজি যে সিলেবাস পড়েছেন আমার মনে হয় না বিশ্বের অন্য কোনো নেতাকে এই সিলেবাস পড়তে হয়েছে, এবং সেই সিলেবাস পড়ে তাকে পরীক্ষা দিতে হয়েছে, এরকমটা কাউকে হয়নি। তাকে ধর্মীয় ভিন্নতাকে একত্রিত করতে হয়েছে, ভাষাগত ভিন্নতাকে একত্রিত করতে হয়েছে, সংস্কৃতিগত ভিন্নতাকে একত্রিত করতে হয়েছে, বিভিন্ন মতের মানুষকে এক ছাতার তলায় আনতে হয়েছে। এরকমটা বিশ্বের আর কোনো নেতাকে করতে হয়নি। যদি কোনোদিন কোনো এই ভারতবর্ষের মতো কমপ্লিকেটেড কোনো রাষ্ট্র তৈরি হয় আর সেখানে যদি কোনো দেশ নেতাকে এগোতে হয়, তাহলে নেতাজি অবশ্যই তাদের গাইডবুক হয়ে থাকবে, এইটুকু আমরা বলতে পারি। আচ্ছা, তো আজকের আলোচনা আমরা কিভাবে শেষ করব সেটা আপনি বলতে, নেতাজি কথা বলতে বলতে পূর্ণেন্দু পত্রী নূতন শব্দ বলে একটা কবিতা লিখেছিল। আচ্ছা, সেই কবিতার যে বাকৃতি সেইটা ধার করে আমরা বলবো কথা। কবিতাটা বলছি না, কবিতার যে স্টাইলে লেখা হয়েছিল সেই স্টাইলটাকে আমরা ধার করে নিচ্ছি। এই বিরহ শোক বুক থেকে নামানো যাবে না কোনোদিন, কি নির্বোধ আক্রমণ যেন হারিয়ে গেলেই মুছে যায় সবকিছু। নেতা কোনো নতুন শব্দ নয়, সুভাষও নয় কোনো নতুন শব্দ। নতুন শব্দ হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি মানে জাগা, জাগানো, জেগে থাকা। এটাই। সবাই ভালো থাকবে।